আসসালামু আলাইকুম। আজ আমরা কুরুলুস ওসমানের তৃতীয় পর্ব এক্সপ্লেন করব। যারা কুরুলুস ওসমানের আগের এপিসোডগুলো দেখেনি, আগে সেগুলো দেখে আসুন। মাঝখান দিয়ে আমি অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম, যার কারণে আমি প্রায় এক সপ্তাহ ভিডিও দিতে পারিনি। আমার গলাটা এখনো ঠিকঠাক মতো ক্লিয়ার হয়নি। তো যাই হোক, চলুন আমরা শুরু করি কুরুলুস ওসমানের 4 নাম্বার এপিসোড। গত পর্বে আমরা দেখেছিলাম আইভার্সকে কবর দেওয়ার ব্যবস্থা করা হয়। আইভার্সের বাবা অনেক কষ্টে নিজেকে সামলিয়ে নিয়ে তার ছেলের লাশের খাটিয়া কাঁধে নিয়ে হাঁটতে শুরু করে। আল্লাহু আকবার বলে সবাই স্লোগান দিয়ে লাশটাকে নিয়ে কবরস্থান পর্যন্ত আসে। অন্যদিকে দেখা যায় ওসমানের 2 সহযোদ্ধারা বাজারে আসে। ওসমান যেহেতু বলেছে সে দুর্গের সম্রাটের কাছে গোপনে যাবে এবং একা কথা বলবে, যেহেতু দুর্গের সাথে গায়ে গোষ্ঠীর বাণিজ্য চুক্তি করা হয়েছে, সেহেতু ওসমান ব্যবসার মালামালের ড্রামের ভিতর করে গোপনে সম্রাটের কাছে যাবে। এছাড়া অন্যভাবে যাওয়া সম্ভব না, এটাই ছিল তাদের সঠিক পদক্ষেপ। তো তারা বাজারে গিয়ে কাস্টমারদের মতো ছদ্মবেশে থাকে এবং নজর রাখে তার উপর যে দুর্গে গিয়ে ব্যবসার মালামালগুলো পৌঁছে দিবে। তো সেই লোকটি মালামাল নিয়ে দুর্গের উদ্দেশ্যে রওনা দিতেই তাদের পিছু করে। তারা একটা সময় সুযোগ বুঝে তার পথ আটকিয়ে দেয়। লোকটা বলে, পথ আটকালেন কেন? কারা আপনারা? আমি কি আপনারা জানেন আমি দুর্গে কাজ করি? ওসমানের একটি সহযোদ্ধা তাকে গাড়ি থেকে নামিয়ে শূন্যে ভাসিয়ে রাখে। লোকটা তাদেরকে ডাকাত মনে করে বলে, অনেক স্বর্ণ মুদ্রা আছে, চাইলে নিয়ে যেতে পারো। ওসমানের লোক বলে, চিন্তা করো না, আমরাই তোমাকে আরো বেশি স্বর্ণ মুদ্রা দিব। মানে সে যেহেতু দুর্গের লোক, তাই তাকে টাকার বিনিময়ে ওসমানকে ড্রামের ভিতরে করে দুর্গে প্রবেশ করিয়ে দিবে। অন্যদিকে আইভার্সের কবর দেওয়ার কাজ শেষ করা হয়। সবাই সূরা ফাতিহা পাঠ করে যে যার মতো করে ঘরে চলে যায়। শুধুমাত্র থেকে যায় আইভার্সের বাবা ওসমান এবং তার কিছু সঙ্গী। তিনি বলেন, আমরা আইভার্সকে হারিয়েছি, সে এখানে ঘুমাচ্ছে, কিন্তু যতদিন না পর্যন্ত তার মৃত্যুর প্রতিশোধ না নেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত তার তলোয়ার কবরে যাবে না। তিনি তলোয়ারটা উঠিয়ে ওসমানের হাতে দেয় এবং বলে, যতদিন না পর্যন্ত তোমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ না নিচ্ছ ততদিন পর্যন্ত এই তলোয়ার তোমার। ওসমানও তাকে কথা দেয় আইভার্সের খুনিকে সে ধ্বংস করে আসবে। বামসিবে এখানে ওসমানকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। তার কাছ থেকে বিদায় নিয়ে ওসমান তার সঙ্গীদেরকে নিয়ে ঘোড়া দিয়ে রওনা দেয়। অন্যদিকে দেখানো হয় রানী সোফিয়া এবং তার সাথে আরেকটি মেয়ে এসেছে যার নাম হেলেন। তারা ঘোড়া নিয়ে ছদ্মবেশে একটি গোপন জায়গায় আসে। এমন ভাবে আশেপাশে 2 জন তাকাচ্ছিল যেন তাদেরকে কেউ দেখলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তারপর আমরা দেখতে পাই নতুন একটি চরিত্র যার নাম ইফিন্দি। সে একটি ঘোড়াকে মাঝ বরাবর ফেরে তার ভিতর থেকে হৃৎপিণ্ড বের করে নিয়ে আসে। আশেপাশে ছাগলের কাটা মাথা, বিভিন্ন মাংসপেশি, ইভেন একটা মানুষকেও ঝুলিয়ে রাখা হয়েছে। মানে আমরা বুঝতে পারি উনি অনেক ডেঞ্জারাস একটা মানুষ। কিছুক্ষণ পর সেখানে সোফিয়া প্রবেশ করে। ইফিন্দিকে ডাক দিতে সে বলে, সবই আমি শুনেছি সোফিয়া। সোফিয়া বলে, আপনার রক্ষাকারীরা যদি সেখানে না থাকতো তাহলে ওরা কবেই গুপ্তধন নিয়ে পালিয়ে যেত। এখানে কোন গুপ্তধনের কথা বলা হচ্ছে জানেন? ওই যে বালাহাতুন এবং তার বান্ধবী যে গুপ্তধন খুঁজছে সেটার কথা। ইফিন্দি তখন বলে, আমাকে আর্তুগুল বের ছেলে ওসমানের কথা বলো। সোফিয়া বলে, ওর বাবা আমাদের হৃদয়ে ছোড়া মেরেছিল, কিন্তু ওসমান ওর চোখ দুটো নেকড়ের মতো। এরই মধ্যে ওর বাবার মতোই কিন্তু ও আমাদেরকে ছোড়া মেরেছে। ভয় হচ্ছে ও আমাদের শেষ না দেখে ছাড়বে না। ইফিন্দি বলে, আজ রাতে সম্রাটের লাশ চাই এবং কালানুসের হৃদয় চাই, তাহলে ওসমানকেও আর আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এখানে আমরা বুঝতে পারি সোফিয়া কালানুসের সাথেও কিন্তু বেইমানি করছে। সে নিজের স্বার্থ হাসিল করার উসিলায় মায়া কান্না করে কালানুসকেও তার প্রেমের জালে ফাঁসিয়েছে। অন্যদিকে ওসমান তার সহযোদ্ধাদেরকে নিয়ে চলে যায় সীমান্তের কাছে। সেখানে সে মালগাড়িটি দাঁড়ানো ছিল যেটাতে করে ওসমান দুর্গের ভিতরে প্রবেশ করবে। তাদের কাছ থেকে বিদায় নিয়ে ওসমান দুর্গের উদ্দেশ্যে চলে যায়। বলে রাখা ভালো, ওসমানের একটি ভাই আছে এবং একটি ছোট বোন আছে, কিন্তু তার ভাইয়ের মধ্যে তার মতো এত সাহস নেই। দেখা যায় ওসমানের ভাই রাজা দুন্দারবেকে বলছে আমাদের 20 সহযোদ্ধাদেরকে নিয়ে ওসমান আবার কোথায় যেন চলে গেছে। দুন্দারবে বলে, তোমার ভাইয়ের সমস্যাটা কি চায় ও? তাদেরকেও কি আইভার্সের মতো অবস্থা করে দিবে? ওসমানের ভাই বলে, ওকে আমি উচিত শিক্ষা দিব, আপনি চিন্তা করবেন না। দুন্দারবে বলে, ওকে শিক্ষা কেউ দিতে পারবে না, শুধুমাত্র একজন ছাড়া, সেটা হলো আমার ভাই আর্তুগুল বে, ওসমানের বাবা। ওসমানের বাবা কিন্তু একসময় 20 যোদ্ধা নামে বিখ্যাত ছিল। তো যোদ্ধার ছেলে তো যোদ্ধার মতোই সাহস হবে, কিন্তু দুন্দারবে এটা মানতে পারে না। নিজের ভাইয়ের ছেলে এমন সাহস তার সহ্য হয় না, সেজন্য ওসমানকে কথায় কথায় নিচু করে কথা বলে। আমরা জানতে পারি আর্তুগুল বে, ওসমানের বাবা, অনেক বছর আগে কোথাও একটা গিয়েছে। তিনি যে কোনো সময় ফিরে আসবে। ফিরে আসলে ওসমান কোথায় জিজ্ঞেস করলে কি জবাব দিবে? ওসমান কারো কথাই শুনছে না। এগুলো নিয়ে দুন্দারবে অনেক টেনশনে পড়ে যায়। অন্যদিকে দেখানো হয় ওসমান যে গাড়িতে করে দুর্গে প্রবেশ করবে, সেই গাড়িটি দুর্গের দরজা পর্যন্ত চলে আসে। রক্ষীরা থামিয়ে দিয়ে বলে, দাঁড়াও, তুমি কে? অ্যালেক্স কোথায়? ছেলেটা বলে, অ্যালেক্স একটু অসুস্থ, তাই আমি এসেছি। মানে যে লোকটাকে তারা বেশি করে টাকা দিয়ে সরিয়ে দিয়েছে তার কথা জিজ্ঞেস করেছিল। এটা নিয়ে রক্ষীরা কোনো সন্দেহ করে না, দুর্গের ভিতরে প্রবেশ করতে দেয়। গেট খোলার পরে ভিতরে ঢুকতে আরেক রক্ষী তাকে থামিয়ে দিয়ে বলে, পিপের মধ্যে কি আছে? সে বলে, পিপের মধ্যে শারাপ আছে। রক্ষী বলে, বলো তো আমাদের কি শারাপ খাওয়ার অধিকার নেই? সে বলে, অবশ্যই আছে। তখন সে একটা ড্রাম থেকে শারাপ খুলে বের করে খায়। রক্ষী বলে, খেতে দারুণ, এবার তুমি যেতে পারো। অন্যদিকে সোফিয়া তার কক্ষে একটি অজগর সাপ নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর হেলেন আসে। সোফিয়া তাকে বলে, সময় হয়েছে হেলেন, এবার আর আমাদের বিফলে যাওয়া যাবে না। হেলেন বলে, যদি সফল না হই? সোফিয়া বলে, অন্তরে ভয় নিয়ে পবিত্র পিতার কাজ সম্পন্ন করা যায় না হেলেন, যাও রাজাকে ডেকে নিয়ে আসো। আরেকদিকে বাণিজ্যের ড্রামগুলো রাখা হচ্ছিল। রাখার শেষ পর্যায়ে একটা রক্ষী বলে, এত কষ্ট করে নিয়ে আসলাম, স্বাদ না নিলে কি হয়? তখন সেই রক্ষী খাওয়ার জন্য ড্রাম খুলতে যায়। ড্রামটি খোলা মাত্রই ওসমান সেই রক্ষীর ঘাটটা মোচড় দিয়ে মেরে ফেলে।
ড্রাম থেকে বের হয়ে উসমান ম্যাপ বের করে দেখতে থাকে সম্রাটের কক্ষটা কোন দিকে, এবং উসমান তার সহযোদ্ধাকে বলে, যাও ভাইদের সাথে পাহারা দাও, আমি এদিকে আমার কাজ সেরে আসছি। উসমান যে রক্ষীকে মেরে ফেলেছিল সেই রক্ষীর পোশাক পরে ছদ্মবেশে সম্রাটের রুমে যায়। সম্রাট বিষয়টা টের পেয়ে আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে। উসমান তার মুখ চেপে ধরে বলে, চিৎকার করবে না, আমি উসমান। তিনি বলে, উসমান আপনি এখানে কেন? ওসমান বলে, আমরা দুজনেই একই প্রশ্নের উত্তর চাইছি সম্রাট, আপনার দিকে তীর লক্ষ্য করতে পারিনি, তাই দুর্গ থেকে বের হওয়ার পরপরই আমার ভাই আইবার্সের প্রাণটা গিয়েছে। রাজা অবাক হয়ে বলে, কি বলছেন, বামসিকের ছেলে আইবার্স মারা গিয়েছে? ওসমান বলে, আপনার জীবন বাঁচাতে চেয়েছিলাম বলে তারা আমাকে মারতে এসেছিল, কিন্তু তার বিনিময়ে আমার ভাইকে মূল্য দিতে হলো। ওসমান তাকে জিজ্ঞেস করে, আপনি সব থেকে বেশি কাকে বিশ্বাস করেন? সে বলে, আমার স্ত্রী সোফিয়া, কালানোস এবং তার সহকর্মী হান্দ্রিজ। ওসমান তাকে বলে, কাছের মানুষদের উপর আস্থা রাখবেন না, কাছের মানুষরাই পিঠে ছুরি মারে, বাইরের কেউ মারে না। সিরিয়াসলি, এটা সত্যি কথা। তো ওসমান তখন রাজার কাছে অনুমতি চায় দুর্গের ভিতর তার কিছু বীর যোদ্ধাদেরকে ছদ্মবেশে রাখার জন্য, যাতে তারা এখানে সবকিছু নজর রাখতে পারে। তখন এই বিষয়গুলোতে রাজা অনুমতি দিয়ে দেয়। তো রাজা উসমানকে দুর্গের ভিতর থেকে বের হতে সাহায্য করছিল। তো সাহায্য করতে লাভ নেই, আমরা জানি হেলেন রাজার কক্ষের দিকে আসছিল। তো এখানে কি হয়, হেলেন লুকিয়ে রাজা যে উসমানকে বের করছিল সেটা দেখে ফেলেছে। এখানে দেখানো হয় বালা এবং তার বান্ধবী দুর্গের ভিতরে কাজ করার ছদ্মবেশে এসেছে। আমরা তো আগেই জানি রানী সোফিয়ার কক্ষে তারা গুপ্তধনের বিষয়ে খোঁজ পেয়েছে। তারপর দেখা যায় হেলেন রাজার কক্ষে প্রবেশ করে। হেলেন বলে, মহারাজ আপনাকে একটা কথা বলতে চাই, কিন্তু তার বিনিময়ে আপনার কাছে আমার জীবন ভিক্ষা চাইছি। রাজা বলে, কি এমন কথা যা আমার পছন্দ হবে না? হেলেন একটু ইতস্তত বোধের নাটক করে বলে, মহারাজা আপনার স্ত্রী সোফিয়া অন্য কাউকে ভালোবাসে। এটা শুনে রাজা রেগে তার গলা চেপে ধরে বলে, নিজের চোখে দেখেছো? হেলেন বলে, জি। তাকে জোরে ধাক্কা দিয়ে রাজা তার স্ত্রী সোফিয়ার কাছে যেতে থাকে। রাজা কিন্তু তার স্ত্রী সোফিয়াকে অতিরিক্ত ভালোবাসত এবং বিশ্বাসও করত। তার স্ত্রী তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এটা সে কোনোভাবেই মানতে পারছিল না। সোফিয়াকে দেখানো হয় তার কাছে কালানোস এসেছে। কালানোস তাকে জিজ্ঞেস করে, সোফিয়া কি উত্তর পেলে? সোফিয়া বলে, কালানোস আমরা একসাথে থাকতে পারবো সারা জীবন। কথা বলে সোফিয়া তাকে জড়িয়ে ধরে নাটক করে আর কি, যতক্ষণ না পর্যন্ত রাজা ইউরগোপোলস সেখানে আসছে। তো রাজা তখন সেখানে চলেও আসে এবং তাদেরকে একসাথে দেখে সে অনেক বেশি রেগে যায়। সে বলে, সোফিয়া, কালানুস, তোমরা দুজন আমার সাথে বেমানি করলে, তোমাদেরকে অনেক বেশি বিশ্বাস করতাম, কিন্তু সবার প্রথমে তোমরাই আমার পিঠে ছুরি মারলে, এখন তোমাদের দুজনকে মরতে হবে। সোফিয়া সেখানে ঢং করে বলে, ওকে ভালোবাসি, অনেক চেষ্টা করেও তাকে আটকাতে পারেনি, রাজা সব দোষ আমার। কালানুসের তো নিজের প্রতি সোফিয়ার এত ভালোবাসা দেখে মনের মধ্যে লাড্ডু ফিটে যায়। তো সেখানে কালানুস রাজার সাথে লড়াই করে এক পর্যায়ে তাকে গলা চেপে মেরে ফেলে। সোফিয়া বলে, মরে গেছে, ওকে ছেড়ে দাও। মানে এখানে ঘটনাটা হইলো কি, সোফিয়া কিন্তু নিজের হাতে ওকে মারে নাই, কালানুসকে দিয়ে মারাইছে। যদি কোনোভাবে ধরাও পড়ে যায় তাহলে কালানুস ফাঁসবে, ও ফাঁসবে না। আর এইখানেই এপিসোড 4 শেষ হয়ে যায়। এপিসোড 5 আমি কাল আপলোড করবো ইনশাল্লাহ। আর একটা জিনিস আমি ক্লিয়ার করি, কোরলোস ওসমানের সিজন কিন্তু 6টা। আপনারা যদি কোরলোস ওসমানের মেইন কাহিনী ফুল বুঝতে চান তাহলে আপনাদের প্রথম থেকে দেখতে হবে। আর সেজন্যই আমি সেটাকে পর্ব অনুযায়ী সিজন 1 থেকে এক্সপ্লেন করছি। বর্তমানে কিন্তু সিজন 6 চলছে। আপনারা যদি সিজন 4 এবং সিজন 5 থেকে দেখা শুরু করেন তাহলে ওই যে প্রথমে যে কি ঘটনা বা কোন ঘটনা থেকে শুরু হয়েছে ওটা কিন্তু বুঝতে পারবেন না। মানে মোট কথা দেখে মজা পাবেন না। একদম শুরু থেকে যদি আপনি কাহিনীটা দেখতে থাকেন বা বুঝতে থাকেন তাহলে কিন্তু একটা সময় গিয়ে আপনার এটার প্রতি একটা ইমোশন জন্মায় যাবে। অনেক কাহিনী কিন্তু প্রথম দিক থেকে ভালো লাগে না, কিন্তু কাহিনীটা যখন আস্তে আস্তে সামনে যেতে থাকে তখন কাহিনীটা জমজমাট হয়। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, বর্তমানে কোরলোস ওসমান নাম শুনে নাই এমন কোনো মানুষ নাই। কোটি কোটি মানুষ এই কোরলোস ওসমান সিজনের ফ্যান। তো যাই হোক, আজ অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।